আচ্ছা, তাহলে আমরা আরেকবার শুরু করি। তো আজকে আমাদের গুণগত রসায়নের লেকচার নাম্বার ৫। গত ক্লাসে কিন্তু আমরা কোয়ান্টাম নাম্বার নিয়ে বেশ কিছু করছি। আজকে আমরা দেখব এটা নিয়ে একটা প্র্যাকটিস যে আমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্নটা আসে। এটা কিন্তু সাধারণত গতে এই ধরনের প্রশ্ন এসে থাকে। গ সৃজনশীলে যে ৩ মার্কের প্রশ্ন সেখানে এরকম পাবা। তো গত ক্লাসে একটা জিনিস কিন্তু বলা হইছে যে কে শেল মানে ১ নাম্বার কক্ষপথ, এল শেল মানে ২ নাম্বার। এভাবে করে সিরিয়ালি যে আমাদের অ্যালফাবেট গুলো আছে সেভাবে করে আমাদের কক্ষপথ নাম্বারটাও পার হইতে থাকবে। যেমন আমি যেটা বললাম কে মানে হচ্ছে ১, এল মানে ২, এম মানে ৩ আর এন মানে তাহলে কি হচ্ছে? এন মানে হচ্ছে ৪। অর্থাৎ আমার এন শেল মানে বুঝাচ্ছে হচ্ছে চতুর্থ কক্ষপথ। এন শেল মানে বুঝাচ্ছে চতুর্থ কক্ষ কক্ষপথ। ওকে, এবার হচ্ছে আমরা দেখি প্রশ্নে কি চাইছে। প্রশ্নে চাইছে হচ্ছে অরবিটাল সংখ্যা নির্ণয় পূর্বক সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। অরবিটাল সংখ্যা নির্ণয় করতে হবে, পাশাপাশি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা অর্থাৎ এই অরবিটালটাতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে সেটাও আমাদের হিসাব করতে হবে। অলরেডি এটা আমরা শিখে আসছি, আজকে জাস্ট প্র্যাকটিস করব। তো প্রথমে তোমরা পরীক্ষার খাতায় লিখবা কিভাবে সেটাও আমি বলে দিচ্ছি। এই যে ছকের এই পৃষ্ঠে লিখবা হচ্ছে প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর মানে কি? প্রধান শক্তি স্তর মানে হচ্ছে এন, যেটাকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে থাকি। এই এন সমান কত তাহলে? এন সমান হচ্ছে ৪। কারণ কি? কারণ এটা এন শেল এর কথা বলা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখব সহকারী কোয়ান্টাম। মেইন কথা হচ্ছে আমাদের ৪টাই লিখতে হবে। তো আমরা আগে লিখেই ফেলি, উপরের লাইনটা আগে পূর্ণ করে ফেলি। এরপরে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা ডিনোট করা হয়? এল দ্বারা। এরপরে আরেকটা কি থাকে? আরেকটা থাকে আমাদের চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় বা ম্যাগনেটিক, তোমার যেটা ইচ্ছা সেটা লিখবা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। এরপরে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে লাস্ট সবচেয়ে সহজ, কোনো ভেজাল মুক্ত স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটাকে ডিনোট করা হয় এস দ্বারা। এরপরে যেটা আমার দরকার, আমরা এইখানে অরবিটাল সংখ্যা নির্ণয়, অর্থাৎ প্রথম যে আমি লাল কালি দিয়ে যেটুকু লিখলাম সেটা হচ্ছে আমার এই প্রশ্নের প্রথম পার্টটুকু, অর্থাৎ অরবিটাল সংখ্যা নির্ণয়। এরপরে যেটা সবুজ কালি দিয়ে লিখতেছি সেটা হচ্ছে আমার সর্বোচ্চ ধারণকৃত ইলেকট্রন সংখ্যা। তাহলে দুইটা আমি দুই কালি দিয়ে লিখে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে n ইকুয়াল 4 এন শেলের জন্য এখন হিসাব করব সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো অলরেডি শিখাই দেওয়া হয়েছে এল কিভাবে নির্ণয় করে। এল নির্ণয় করে, আমি আরেকটা পেজ নিচ্ছি। আমার এল নির্ণয় করে হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত যেগুলো হবে সেগুলো। এটা হচ্ছে এল নির্ণয়ের শর্ত। তাহলে n এর মান যেহেতু 4, তাহলে এল এর মান হবে 0 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3। তাহলে আমার প্রথম অংশটুকু ক্লিয়ার। এখন এম এর মান কিভাবে নির্ণয় করে? এম এর মান আবার নির্ণয় করা খুবই সহজ। সেটা হচ্ছে -l থেকে +l পর্যন্ত। তাহলে দেখো, এল ইকুয়াল 0-র জন্য -0 থেকে +0 মানে ঘুরে ফিরে 0ই হয়। সুতরাং এটা আমরা একবারে লিখে দিতে পারি 0। এইবার যেটা আসবে 1, 1 এর জন্য m তাহলে কি হবে? -1 থেকে +1 পর্যন্ত। এখন -1 থেকে +1 পর্যন্ত মাঝে কি থাকে? থাকে হচ্ছে একটা 0। এরপরে থাকলো কি? এরপরে থাকলো হচ্ছে 2। 2 এর জন্য সেম জিনিস, -l থেকে +l পর্যন্ত। তার মানে -2 থেকে
+2 পর্যন্ত এর মাঝে যা যা থাকবে আমাদের সবই লিখতে হবে। তাহলে -2 থেকে +2 পর্যন্ত থাকে -2, -1, 0, +1 আর +2। এরপরে থাকে হচ্ছে 3, 3 এর জন্য সেম ওইভাবেই, অর্থাৎ -3, -2, -1, 0, +1, +2 আর +3। তো এটা এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? থাকলে কমেন্টে লিখে জানাও। আচ্ছা, তাহলে দেখো, স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা বললাম একদম ভেজালমুক্ত একটা জিনিস। কি? একটা হয় +12, একটা হয় -12, একটা হয় +12, একটা হয় -12। এই +12 দ্বারা বোঝাচ্ছে একটা ইলেকট্রন যেটা উপরের দিকে মুখ করে থাকে, -12 দ্বারা বোঝাচ্ছে আরেকটা ইলেকট্রন যেটা নিচের দিকে মুখ করে থাকে। এখন গতদিন বলছি আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে কিন্তু ইলেকট্রন সংখ্যাটা বের করে নিতে পারি। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে যতগুলো ডিজিট থাকবে, অর্থাৎ যতগুলো এই যে অঙ্ক আছে, এখানে 0 কয়টা অঙ্ক? একটা। এখানে -1, 0, +1 কয়টা অঙ্ক? 3টা। এই যে ডিজিটগুলো কাউন্ট করবা, যতগুলো ডিজিট ততগুলো অরবিটাল, আর প্রতি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা। তার মানে সেই 2টা ইলেকট্রনই হচ্ছে +12 আর -12। তাহলে এইখানে যেহেতু একটা ডিজিট, তার মানে একটা অরবিটাল, তার মানে এইখানে আমরা লিখবো 1, 1 ইন্টু, আমি জাস্ট হিসাব করা বুঝাচ্ছি, তো 1 ইন্টু 2টা ইলেকট্রন, তাহলে কয়টা ইলেকট্রন হইলো? 2টা। এইখানে L=1 এর জন্য আমার m এর ডিজিট আছে 3টা, অর্থাৎ এখানে 3টা অরবিটাল থাকবে। আর সেম ওইটা তো যা আছে সেটাই, +12, -12। তাহলে 3 ইন্টু 2 মানে হচ্ছে 6, এখানে থাকলো 6টা ইলেকট্রন। ঠিক তেমনি একইভাবে L=2 এর জন্য 5টা যেহেতু ডিজিট আছে, তাহলে 5 গুণ 10, সরি 5 গুণ 2 সমান 10। নিচে আছে 7টা, 7 গুণ 2 সমান 14। এখন খুব সহজ, ভদ্র বাচ্চার মতো এগুলো যোগ করে দিলেই আমাদের কাজ শেষ, যে আমাদের মোট কয়টা ইলেকট্রন থাকবে। তাহলে মোট কয়টা ইলেকট্রন থাকতেছে? 14 যোগ 10 যোগ 6 যোগ 2, টোটাল হয়ে যাচ্ছে আমার 32টা। তার মানে আমি কিন্তু অরবিটাল সংখ্যাও বের করলাম, সাথে কি বের করলাম? সর্বোচ্চ ধারণকৃত ইলেকট্রন সংখ্যাও বের করলাম। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন না থাকলে সামনে যাই। এখন থেকে আমরা দেখব ওই কোয়ান্টাম সংখ্যা কিন্তু আমাদের শেষ। এখন তোমরা বইয়ে জাস্ট রিডিং পড়বা, রিডিং পড়ে এমসিকিউ টাইপের কিছু সলিউশন করবা। আর আমি যে ধরো সামনে সপ্তাহে বা মোটামুটি একটু পড়া শেষ হইলে তোমাদের পরীক্ষা নিয়ে নিব। এখন আমরা দেখব আউফবাউ নীতি। এটা কিন্তু অলরেডি আমরা 9 টেনে শিখে আসছি। আউফবাউ নীতি জিনিসটা হচ্ছে সহজ কনসেপ্ট। সেটা হচ্ছে ইলেকট্রন আগে, মানে আউফবাউ সাহেব যেটা বলছে সেটা হচ্ছে ইলেকট্রন আগে কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। তাহলে ইলেকট্রন আগে কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। আচ্ছা, অন্তর্লিখিত শ্রোডিঞ্জারের সমীকরণ কখন পড়াবেন ভাইয়া? আচ্ছা, তো কথা হচ্ছে যে সবকিছু স্টেপ বাই স্টেপ আসবে। তোমার বইয়ের সিরিয়ালি যে ফলো করা হবে এমন না, কারণ এক একটা বইয়ে কিন্তু এক এক সিকোয়েন্সে থাকে। তুমি হয়তো হাজারিনাগ স্যারের বই দেখে বলতেছো যে এইটার আগে শ্রোডিঞ্জার আছে। তো আমার মানে জাস্ট ভরসা রাখো, যখন যে জিনিসটা দরকার হবে সাথে সাথে সেটা পড়ায় দেওয়া হবে। আচ্ছা, তো আগে আউটবাউন্ড নীতিটাই বুঝো বা মন দিয়ে বুঝো। আচ্ছা, তো কি বললাম? ইলেকট্রন আগে কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। এইখানে কিন্তু একটা খুব সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে শক্তি। কি জিনিস থাকলো? শক্তি। তার মানে আমাকে এখন আবার শক্তি নিয়ে কিছু একটা করতে হবে। এখন শক্তি নিয়েও কিছু একটা করতে হবে। এই শক্তিটা আমরা কিভাবে বের করতে পারি? তো অরবিটালের শক্তি মানে n+l। খুবই সহজ। এতক্ষণ ধরে আমরা n l বের করা শিখছি, এখন সেটা অ্যাপ্লাই করব। তাহলে এখন আমাকে একটা জিনিস বলবা, আমি আগে ধরো একটা লিখি। সাপোজ আমি সোডিয়ামের লিখলাম, ইলেকট্রন বিন্যাস করি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে হয় 1s2, 2s2,
2p6 3s1 আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এখন আমি কথার কথা এই ইলেকট্রনটার এন আর এল হিসাব করতে চাই। এই ইলেকট্রনটার এন আর এল হিসাব করতে চাই। এখন দেখো, এন বের করা কিন্তু আমি অলরেডি শিখাই দিছি। এই এস পি ডি এফ এগুলোর সাথে গা ঘেঁষে যা লেগে থাকবে সেটাই হচ্ছে তার এন। সরি, গা ঘেঁষে যা লেগে থাকবে সেটাই হচ্ছে তার এন। তার মানে এইখানে এন সমান হচ্ছে 3। আর একটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা এল এর মানের বেসিসে কিন্তু এস পি ডি এফ হয়ে থাকে। এল ইকুয়াল 0-র জন্য আমরা পাই এস অরবিটাল, 1 এর জন্য পাই পি অরবিটাল, 2 এর জন্য পাই ডি অরবিটাল, 3 এর জন্য পাই এফ অরবিটাল। তাহলে বলো এইখানে এল সমান কত হবে? এই 3s1 ইলেকট্রনটার জন্য এল সমান কত হবে? কমেন্টে জানাও। এইখানে এল সমান হবে হচ্ছে 1, কারণ এখানে এস অরবিটাল নিয়ে কথা বলা আছে। এল সমান হবে 1। আচ্ছা, এরপরে এটা না হয় আমাদের গেল, তো এটা আমি বুঝলাম। তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে এই অরবিটালটা শক্তি কত, এই 3s1 মানে 3s, এই অরবিটালটা শক্তি কত, তাহলে কত বলবা? n প্লাস এল অর্থাৎ 3+1 সমান হচ্ছে 4। সহজ জিনিস। এখন ঝামেলাটা বাধে যে এটা আমার কি দরকার? এইটা দরকার হচ্ছে ওই যে আমাদের কিছু জিনিস। দেখো আমি ধরো কোনটাতে যাব, হুম, পটাশিয়ামেরটাতে যাই। সোডিয়ামের গ্রুপের একটা ভদ্র বাচ্চা। তো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। দেখো আমাদের স্বাভাবিকভাবে কিন্তু আহ 1 নাম্বার কক্ষপথে, মানে 1 নাম্বার ধরো প্রধান কোয়ান্টাম নাম্বারে কিন্তু আমরা কি পাই? শুধু এস অরবিটাল পাই। দ্বিতীয়তে পাই এস আর পি, তৃতীয়তে পাই এস পি ডি, আর চতুর্থতে পাই এস পি ডি এফ, মানে এরকম করে আর কি হিসাবটা আসে। তাহলে ইলেকট্রন 3p6 এর পরে আর বাকি থাকে কয়টা? বাকি থাকে পটাশিয়ামের হচ্ছে আমার 19টা ইলেকট্রন, বাকি থাকে কিন্তু একটা। স্বাভাবিকভাবে আমার 3-র ঘর পূর্ণ করে 4-এর ঘরে যাওয়ার কথা, কিন্তু আউপাউ নীতিটা এখানে আমাদের আটকায় দেয়। কিভাবে আটকায় দেয়? আমাদের আগে শক্তিটা হিসাব করে তারপর ইলেকট্রনটা ডিস্ট্রিবিউট করতে হবে। তাহলে 3d এর জন্য আমার শক্তি কত, আর 4s এর জন্য কত? আমার 3d এর জন্য শক্তিটা দাঁড়াচ্ছে এন প্লাস এল, সেম জিনিস। এখন দেখো 3d এর জন্য এন সমান কত? এন সমান হচ্ছে 3। আর ডি এর জন্য এল কত? এই যে দেখো ডি এর জন্য এল, ডি এর জন্য এল হচ্ছে 2, অর্থাৎ 3+2 সমান 5। এখন সেম একইভাবে তাহলে 4s এর জন্য কত হবে বলো দেখি? 4s এর জন্য হবে 4+4 হচ্ছে আমার এন, আর এস এর জন্য এল হচ্ছে এই যে 0, অর্থাৎ 4+0। 4+0 হইলে কি হয়? 4+0 হইলে 4 হয়। তাহলে দেখে বলো তো 3d এর শক্তি বেশি নাকি 4s এর শক্তি বেশি? অবশ্যই 3d এর শক্তি বেশি। আর আউবাউ সাহেব কি বলছে? আগে কম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, এই জন্য 3p6 এর পরের ইলেকট্রনটা 3d তে না গিয়ে চলে যায় হচ্ছে 4s অরবিটালে। বোঝা গেছে ব্যাপারটা? এই আউটবাউন্ড নীতিটা হচ্ছে আমাদের এইখানে কাজে লাগে, যদিও এটা কিছু ব্যতিক্রম আছে, আমরা একটু পরেই দেখব। এবার হচ্ছে দেখো হুন্ডের নীতি। হুন্ডের নীতিটাও খুব সহজভাবে বলে দিব, কোনো হাবিজাবি ব্যাখ্যাতে যাব না। হুন্ডের নীতিটা হচ্ছে ইলেকট্রন সর্বাধিক সংখ্যায় বিজোড় থাকবে। ইলেকট্রন সর্বাধিক সংখ্যায় বিজোড় থাকবে। ইলেকট্রন সর্বাধিক সংখ্যায় বিজোড় থাকবে। ওকে,
তার মানে কি বুঝাচ্ছে? তার মানে বুঝাচ্ছে যে আগে বিজোড় ভাবে ঢুকবে, তারপরে যখন আর মানে তার ঘর পূর্ণ হয়ে যাবে তখন সেটা জোড়া হয়ে থাকা শুরু করবে। তাহলে আমি জিনিসটা খুব সিম্পল ভাবে বলে দিচ্ছি। ধরো আমি একটা নাইট্রোজেন নিলাম, নাইট্রোজেন না, আমি একটা অক্সিজেন নিলাম। অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত লিখো দেখি। অক্সিজেনের ইলেকট্রন 8। তাহলে এটার ইলেকট্রন বিন্যাসটা আমরা সেরে ফেলি। তাহলে 1s2, 2s2, 2p, কত হবে? 4। এই জিনিসটাকে এখন আমরা বক্স আকারে লিখবো, অর্থাৎ আমরা ইলেকট্রনটা কিরকম ভাবে থাকে সেটা দেখব। প্রথমে এস এর জন্য একটা অরবিটাল, এই এস এর জন্য একটা। পি এর জন্য কয়টা? পি এর জন্য ঘর থাকবে আমার 3টা। ফাইন। এখন কি বলা হইলো? ইলেকট্রন আগে বিজোড় অবস্থায় থাকবে একটা অরবিটালের ক্ষেত্রে। তাহলে 1s2 যে আছে, প্রথমে এই যে বিজোড় অবস্থায় গেল, তারপরে আরেকটা ইলেকট্রন যেটা, সেটা এভাবে বসে গেল। তেমনি একইভাবে এস অরবিটাল নিয়ে কখনো মারামারি লাগে না, কিন্তু মারামারিটা লাগে হচ্ছে পি অরবিটালের ক্ষেত্রে। খুব মনোযোগ দিয়ে দেখো, ইলেকট্রন আছে 4টা। তার মানে এই যে একটা 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 করে বিজোড় অবস্থায় ঢুকলো, এইটাই হুন্ডের নীতি। দেখো, বিজোড় অবস্থায় ঢুকার পর কি ইলেকট্রন শেষ? শেষ তো হইলো না, আর কয়টা ইলেকট্রন থাকে? সেই একটা ইলেকট্রন পরে জোড়া অবস্থায় ঢোকা শুরু করবে। এই গঠনটা দেখতে হচ্ছে এরকম। বোঝা গেছে জিনিসটা? এইটাই হচ্ছে তোমার হুন্ডের নীতি, অর্থাৎ ইলেকট্রন সর্বাধিক সংখ্যায় বিজোড় থাকার ট্রাই করবে। মানে এরা হচ্ছে একজন আরেকজনকে সহ্য করতে পারে না, যতটা সম্ভব একা থাকবে, কিন্তু যখন ঠেকায় পড়বে তখন আবার একসাথে থাকাই লাগবে। এবার আসা হচ্ছে পাউলির নীতি। পাউলির নীতি বলে বা পলির বর্জন নীতি বলে, এক এক জায়গায় এক একটা জিনিস। এইখানে হচ্ছে একই পরমাণুর দুটি ইলেকট্রন এর 4টি কোয়ান্টাম সংখ্যা সেট কখনো সেম হবে না। আমি লিখে দিচ্ছি, একই, এগুলো কিন্তু খাতায় তুলে নাও, নোট করে নাও, এগুলো অবশ্যই কাজে লাগবে। আর নোট তোমরা শেয়ার করে, নোট তোমরা গ্রুপে পোস্ট করবা। একটা কিন্তু অ্যানাউন্সমেন্টে গিয়ে বা ফিচার পোস্টে গিয়ে দেখবা যে আমাদের নোট শেয়ারিং এ কিন্তু বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার আছে। সেগুলো না পাইলে তো সমস্যা নেই, কারণ এটা কোর্সটাও টোটালি ফ্রি। প্লাস হচ্ছে এটা তুমি করে জাস্ট নোটটা শেয়ার করতেছো, নোটটা শেয়ার করলে তোমার জড়তাটা কমবে। তারপর নোটে কোনো ভুল হইলে সেটা আমি কমেন্টে জানাই দিব, বা কেউ কোনো ওপিনিয়ন সেখানে জানাই দিতে পারবে। আচ্ছা, এখন আমরা পড়ায় ফেরত আসি। এবার দেখো, একই পরমাণুর দুটি ইলেকট্রনের, একই পরমাণুর দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা সেট, চারটি, 4টি কোয়ান্টাম সংখ্যা মানে তো বুঝতে পারছো, এন, এল, এম, এস, 4টি কোয়ান্টাম সংখ্যার, আমি লিখে দিচ্ছি, এন, এল, এম, এস কখনো সেম হইতে পারবে না। কিভাবে সেটা আমি বুঝাই দিচ্ছি। কখনো সেম হবে না। ধরো আমি নিলাম নাইট্রোজেন, আমি একটা নাইট্রোজেন নিলাম, নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত লিখো দেখি। তো নাইট্রোজেনের আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি, 1s2, 2s2, 4টা হয়ে গেল। এরপরে থাকে হচ্ছে 2p3। এই যে দেখো, এইখানে কিন্তু প্রতিটা আমরা কিন্তু চাইলেই 7টা ইলেকট্রন আলাদা আলাদা ভাবে ভাগ করতে পারি। ধরো যে এই যে এস এর জন্য আছে আমার, কথার কথা আমি অ্যালফাবেটিক্যাল, এটা কিন্তু কোনো নিয়ম নাই, এটা জাস্ট তোমাদের বুঝানোর জন্য আমি করতেছি, আর কিচ্ছু না। ধরো যে এইখানকার প্রথম ইলেকট্রনটাকে আমি নাম দিলাম এ, দ্বিতীয় ইলেকট্রনটাকে নাম দিলাম বি, এইখানকার তৃতীয়টাতে নাম দিলাম হচ্ছে সি, এটাকে নাম দিলাম ডি, এইখানে নাম দিলাম হচ্ছে ধরো ই, এফ, আরেকটা ইলেকট্রন থাকলো জি। এই যে আমার 7টা ইলেকট্রনকে আমি 7টা নাম দিলাম। এখন বলছে একই পরমাণুর যে কোনো দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা সেট কখনো সমান হবে না। তা আমরা করবো কি, এখন 7টাই বের করে দেখবো যে পাওলি সাহেব ভুল বলছে কিনা। আমরা ওর কথা মানলাম না, কথার কথা, আমরা ওর কথা মানলাম না, আমরা এটা প্রমাণ করব। তাহলে এ ইলেকট্রনটার জন্য আমার এন এর মান কত হবে লিখো দেখি। দেখো, এ ইলেকট্রনটা আছে 1 নাম্বারে। আমি কি বলছি,
বেশি পেঁচাপেচি করার দরকার নেই, গা ঘেঁষে লেগে যা থাকবে সেটাই তার এন এর মান। 1 নাম্বার ইলেকট্রনটা দেখো গা ঘেঁষে কি লাগে আছে হচ্ছে 1, তার মানে এখানে এন এর মান 1। আর এন এর মান 1 হইলে এল এর মান কত হয়? জাস্ট একটাই, 0। ঝামেলা শেষ। এরপরে দেখো এস অরবিটালের জন্য তো এল এর মান 0ই হইলো। আচ্ছা, তারপরে আর কি থাকে? এম। এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান আর কিছু থাকে? সেটাও 0। এসটা কি জিনিস এখন সেটা কথা। এখন আমরা করব হচ্ছে বক্স। আমি একটা দেখাই দিলে তোমরা বাকিগুলো বুঝতে পারবা। এইটার জন্য ধরো যে এই যে আমি জাস্ট এটা আগে বসাচ্ছি, এটা কিন্তু দেখতে এইরকম হবে প্রথম ইলেকট্রনটা, কারণ কি বলা হয়েছে প্রথমে বিজোড় অবস্থায় থাকতে চায়। আর উপরের দিকে মুখ করে রাখলে প্লাস হাফ হয় না মাইনাস হাফ হয় বলো দেখি? উপরের দিকে মুখ করে রাখলে হয় প্লাস হাফ। এখন আমরা করব হচ্ছে বি ইলেকট্রনটার জন্য। এখন আমরা করব বি ইলেকট্রনটার জন্য। তাহলে বি ইলেকট্রনটার জন্য এন এর মান হবে 1, এন এর মান 1, যেহেতু এস অরবিটাল এল এর মান হবে 0, আর এল এর মান 0 হইলে এম অরবিটাল হবে 0। তাহলে ভাইয়া এটা তো সবই সেম হয়ে যাচ্ছে, তাহলে আপনি যে বললেন সেম হবে না, ব্যাপারটা হচ্ছে দেখো স্পিনে গিয়ে এখন প্রথমটা এইভাবে গেছে, পরেরটা কিভাবে যাবে? নিচের দিকে মুখ করে না, আর নিচের দিকে মুখ করে গেলে হয় মাইনাস হাফ। তাহলে দেখো চারটা একই ঘরে থাকে, কিন্তু আমি চারটা মিলাইতে পারলাম না। এখন এভাবে করে যদি আমি সি, ডি, ই, এফ, জি, এস সবগুলো মিলাই, দেখবা ঘুরে ফিরে যে কোনো একটাতে কিন্তু সমস্যা থাকবে। আমি আরেকটা করে দিব, তাহলে বুঝবা, আর বাকিটা কমপ্লিট করে আমাকে কিন্তু দেখাবা। এবার ধরো যে আমি সি নাম্বার ইলেকট্রনটার কি গা ঘেঁষে লাগে আছে, এখানে আমরা এন এর মান কি লিখবো বলো? যেহেতু এখানে 2 গা ঘেঁষে আছে, তাহলে এখানে আমরা এন এর মান লিখবো হচ্ছে 2। এন এর মান লিখবো 2। সহজ হিসাব। এস অরবিটালের জন্য এল এর মান কত হয়? 0। আর এল এর মান 0 হইলে এম এর মানও 0। তো ঘুরে ফিরে দেখো ব্যাপারটা হচ্ছে আবার সেমই হচ্ছে, এটাতে প্লাস হাফ, তাহলে ডি এর জন্য কি হবে? ডি এর জন্য হবে এস এর মানটা মাইনাস হাফ। তাহলে তো ভাইয়া এস অরবিটালটা খুবই সহজ, আপনি একটা পি এর করে দেখান। তাহলে একটা পি এরও করে দেখাই। পি এর জন্য আমি ধরো যে ই নাম্বারটা নিলাম, ই নাম্বারটা, ই নাম্বার ইলেকট্রনটার ভালো করে দেখো তো এন এর মান কত হবে? এন এর মান কত হবে বলো? 2 হবে, কারণ এটা গা ঘেঁষে কি লেগে আছে? 2 লেগে আছে। এরপরে পি এর জন্য এল এর মান কত হয়? পি এর জন্য এল এর মান হয় 1। আর কি থাকলো? এম থাকলো। এই এম এর মানটা কত হবে এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে ভালো করে দেখো এখানে আমার কি কি ইলেকট্রন থাকলো? ই, এফ, জি। এটাকে আমি এখন বক্স করব। এই যে দেখো হুন্ডের নিয়ম অনুযায়ী প্রথমে বিজোড় অবস্থায় যাবে, নিয়ম অনুযায়ী প্রথমে বিজোড় অবস্থায় যাবে, গেল, আমাদের কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে ভাইয়া এন ইকুয়াল সরি এল ইকুয়াল 1 এর জন্য তো আমরা ইকুয়াল -1, 0 আর +1 পাই। এই জিনিসটা এখন ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই ইলেকট্রনটার জন্য, অর্থাৎ আমার ই ইলেকট্রনটার জন্য এম এর মান হয়ে যাবে -1, পরেরটা হবে 0, পরেরটা হবে +1। ধরতে পারছো কত সহজ? আচ্ছা, তাহলে এইখানে আমার এম এর মান হবে -1, পরেরটার জন্য অর্থাৎ আমার এফ ইলেকট্রনের জন্য এম এর মান হবে 0, আর জি এর জন্য এম এর মান হবে 1। তাহলে বলো দেখি কোনো সমস্যা আছে কিনা পাউলের নীতি নিয়ে? কোনো সমস্যা আছে কিনা প্রশ্নে লিখতে পারো। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা সামনে যাই। খুবই ভালো, সমস্যা না থাকলে। এবার দেখো কিছু ব্যতিক্রম। কিসের ব্যতিক্রম? ব্যতিক্রমটা হচ্ছে আউপবাউ সাহেবের। উনি যে সবকিছু সত্য বলছে এমনও না, একটু জায়গায় উনিও আটকে গেছে, যেমন আমরা পরীক্ষার হলে আটকে যাই। আচ্ছা, তাহলে কিসের ব্যতিক্রম বললাম? আউফ বাউ। আউফ বাউ। ওকে, দেখো তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আগে আমরা লিখি, তারপর কপারেরটা বাড়ির কাছ থাকবে। ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 24। তাহলে এখন আমরা ইলেকট্রন বিন্যাসটা করি। 1s2, 2s2, 2p6,
3s2 3p6 3d 4s। এখন আউটবাউ নীতি অনুযায়ী কি হওয়ার কথা ছিল? ইলেকট্রনটা আগে কোথায় যাওয়ার কথা, 3d তে না 4s এ? বলো দেখি। আগে যাওয়ার কথা ছিল 4s এ, কারণ এখানে শক্তি বেশি 4s এর। ঠিক আছে, আমরা ওনার কথাই মানলাম। এইখানে 2 দিয়ে দিলাম, তাহলে বাকি থাকে কয়টা? বাকি থাকে মাত্র 4টা। লিখে দিলাম। এখন কথা হচ্ছে যে ভাইয়া, ডি তে তো আবার ক্যাপাসিটি 10টা, ডি তে থাকতে পারে 10টা। এই 10টা থাকলে সে পরিপূর্ণ। এখন কথা, শুধু যে পরিপূর্ণ থাকলেই খুশি থাকবে এমন না, অর্ধপূর্ণ থাকলেও কিন্তু এরা খুশি থাকে, মানে অল্পতেও সন্তুষ্ট থাকে। তার মানে ডি এর মান 10 অথবা 5, এইটা হইলে অধিক স্থিতিশীল। অধিক স্থিতিশীল। তাহলে ভাইয়া তুমি বলো, যে এখন মানুষ, তোমার কাছে ধরো যে 99 লাখ টাকা আছে, আর 1 লাখ টাকা হইলে তুমি 1 কোটি টাকার মালিক হবা, অর্থাৎ কোটিপতি হবা। তো এমন অবস্থায় তুমি যেভাবেই হোক 1 লাখ টাকা ম্যানেজ করতে চাইবে না। এই অবস্থায় তোমাকে সবচেয়ে বেশি সাহায্য করবে হয় তোমার ফ্যামিলি অথবা তোমার ক্লোজ কোনো ফ্রেন্ড। এইখানে এর সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড হচ্ছে 4s। ও বলবে যে ভাই, তুই তো একের জন্য স্থিতিশীল থাকতে পারতেছিস না, তাহলে আমার থেকে একটা নিয়ে নে। এই যে 4s যে মহত্বটা দেখাইলো, এইখানেই গিয়ে একটা ব্যতিক্রম হইলো, যেটা আমাদের সায়েন্সের স্টুডেন্টদের মুখস্থ করতে হয়। তাহলে মানুষের খুব উপকার করতে গিয়ে আরেকজনের ক্ষতি করে ফেলছে। এই অবস্থায় এর একটা ইলেকট্রন কমে যাবে, আর এর 5টা হবে। এইটা হচ্ছে তোমার ভুল, উপরেরটা আর নিচেরটা ঠিক। এইটা হচ্ছে আউটবাউয়ের ব্যতিক্রম। সেম একইভাবে কপারের হচ্ছে 29, এইখানে গিয়ে হবে হচ্ছে তোমার 3d 10 4s 1। তাহলে এই মাঝের অংশটুকু তোমরা বাসায় কমপ্লিট করে কমেন্ট বক্সে দিয়ে দিবা। এটা থাকলো হোমওয়ার্ক। বোঝা গেছে না কোনো সমস্যা আছে? ও আচ্ছা, এইখানে তো আলাদা করে দেয়াই আছে। এই যে কপারেটটা পরের পৃষ্ঠায় দিছে, আমি ভুলে গেছিলাম। তাহলে এইটা তোমাদের হোমওয়ার্ক, কমপ্লিট করে কমেন্টে দিয়ে দিবা অথবা আমাকে দিতে। আচ্ছা, এবার দেখো, ডি উপশক্তি স্তরে মোট অরবিটাল কয়টি? উত্তর দাও দেখি। আগে দেখতে হবে, কিভাবে হিসাবটা করব শিখাই দিচ্ছি। ডি এর জন্য এল এর মান কত আগে দেখবা। ডি এর জন্য এল এর মান হচ্ছে 2। এখন দেখবা এল এর জন্য, এল ইকুয়াল 2 এর জন্য এম এর মান কত হচ্ছে। এল ইকুয়াল 2 এর জন্য এম এর মান কত হচ্ছে। এম এর মান হবে, ভালো করে চিন্তা করো, মাইনাস এল দেখে, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। আচ্ছা অন্তর, টাইম ম্যানেজমেন্ট নিয়ে আচ্ছা বলবো। তাহলে -2 -1 0 +1 +2। এখন এখানে দেখে বলো তো যে এখানে ডিজিট কয়টা থাকলো। আমরা কি বলছি? এম এর ডিজিট যতগুলো থাকবে, অরবিটাল ততগুলো থাকবে। এম এ দেখো দেখি ডিজিট কয়টা। ডিজিট হচ্ছে 5টা। সুতরাং আমার ডি উপশক্তি স্তরে মোট অরবিটাল থাকবে 5টা। খুব সহজ না আনসারগুলো বের করা? এরপরে এফ উপশক্তি স্তরে কত হবে, তাহলে তোমরা আনসার দিবা বাসায়। এটা থাকলো হোমওয়ার্ক, করে করে দেখাবা যে এফ এফ উপশক্তি স্তরে কয়টা। এবার দেখো কোন অরবিটালটি অবাস্তব হবে। এই অবাস্তবের শর্ত আমরা কিভাবে বের করব দেখো। আমরা কি জানি, এল সমান কিন্তু n-1, অর্থাৎ এল এর মান সব সময়, এল এর যে মানটা আছে সর্বদা এন এর চেয়ে কম হবে, এন এর চেয়ে কম হবে। এখন দেখো 3s এর ক্ষেত্রে আমরা যদি আসি, 3s এর ক্ষেত্রে, 3s এর ক্ষেত্রে n এর মান কত আর s এর মান কত, লিখো দেখি কমেন্ট বক্সে। আচ্ছা অন্তর আনসার দিয়ে দিছো 2d, ভেরি গুড। তবু আমি ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। এন এর মান হচ্ছে 3, এল এর মান হচ্ছে 0, সম্ভব 3-এর থেকে ছোট। সি এর ক্ষেত্রে কি, এন এর মান হচ্ছে 3, এল এর মান হচ্ছে 2, খুবই সুন্দর। 4f এর ক্ষেত্রে এন এর মান 4 আর এল এর মান কত, 3, এটাও পারফেক্ট। কিন্তু এই যে এইখানে বি নাম্বারে গিয়ে অপশনটা গোলমাল হয়ে গেছে, এন এর মান 2, এল এর মানও 2, যেটা কখনোই সম্ভব না। সুতরাং উত্তর হচ্ছে বি। বোঝা গেছে তাহলে? আচ্ছা, এবার দেখো কোন অরবিটালের শক্তি সবচেয়ে বেশি হবে। এটা তো তোমরা অবশ্যই পারবা, বলো দেখি কোনটা হবে।
কি দিয়ে হিসাব করবা? হিসাব করবা হচ্ছে n প্লাস এল দিয়ে। 4s এর ক্ষেত্রে n আমার 4 আর l হচ্ছে 0। 3p এর ক্ষেত্রে n3 p 1, 3d এর ক্ষেত্রে n3 d 2 আর 4f এর ক্ষেত্রে n4 f 3। তাহলে আনসার কত হবে? ভেরি গুড, আনসার হবে ডি। সবাই আনসার দিচ্ছ ডি।